আধা সরকারি এমপি পার্থ ভাই হের আবার ফাত্রামি দেখেন, খাড়ায়া কয় আমি না হয় পর্দার টাকা দিয়ে দিমু, ওই ওয়াশিং মেশিন প্রধানমন্ত্রী দিবে, এগুলো তোমার বাপের জমিদারির টাকা। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর সফল হয়েছে, এই সেই হ্যান ত্যান, এগুলো দিয়ে সবাই হাততালি দিতেছে, সবাই পাশ করে ফেলাইছে। কি নিয়ে আসছে ব্যাগে কইরা, কি আনছে, গেল কি জন্য? ভিক্ষা করতে গেছে তো, ডেভেলপমেন্ট পার্টনার বলে গেছেন তো, কয় টাকা আনছেন? 1 টাকাও তো আনেন নাই। এই কার্ডের ব্যবসা, এই যে আপনার সোশ্যাল সেফটি নেট যেটা বাড়ানো হচ্ছে, এরপরে হচ্ছে আপনি পে স্কেল বাড়াচ্ছেন এবং আপনি এই বড় বড় ব্যবসায়ীদেরকে যে প্রণোদনা দিচ্ছেন, এর প্রত্যেকটা জায়গাতে যেটা হবে, নতুন করে আবার কিছু নতুন এসালন তৈরি হবে। আবার প্রতি মিনিট যেখানে 3.25 লক্ষ টাকা খরচ হয় প্রতি মিনিট, মানে এইটা কতটা হাস্যকর ফাইজলামির মানে 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 চেম্বারে পরিণত হয়ে গেছে যে আপনি বাজেটে এন্টায়ার কনভারসেশন শুনবেন, 5-7টা লোক ছাড়া অলমোস্ট কেউ বাজেট সেশনে অর্থনীতি নিয়ে কথা বলে নাই এই 350 লোকের মধ্যে। তাহলে আমি এই 350 জন লইয়া কি করিব? উহাদেরকে লইয়া আমরা কি করিব? উহাদেরকে কোনো এক পর্যায়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখিতে হইবে, কারণ তো কোনো কাজে লাগতেছে না তো। এদেরকে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখা ছাড়া আর সিম্পলি কোনো অপশন নাই তো। যেখানে আমার 3 লক্ষ টাকা প্রতি মিনিটে খরচ হচ্ছে, সেখানে তারা এই ধরনের হাস্যরস, ফাত্রামি, ইসলামী ব্যাংকে মুসলমান না হিন্দুরা চাকরি করে, এইসব বিষয় নিয়ে আলোচনা করে। অ্যাবসলিউটলি মানে মানে ইররেলেভেন্ট, কোনো প্রসঙ্গ নাই। আর নতুন করে কিছু বেক্সিমকো, সালমান এফ রহমানের মতো লুটপাট তন্ত্র গায়েব হবে এবং বিশাল অংশের টাকা লুটপাট হয়ে চলে যাবে। এবং যাওয়ার মেকানিজমে তারা ইতিমধ্যে ব্যাংকগুলোকে বিভিন্ন জায়গায় দেখেন, সফল ব্যাংক যেটা আবার ঘুরে দাঁড়িয়েছিল সেখানে তারা হাত দিয়েছে। তাহলে আপনার পলিসিতে কনসিস্টেন্ট না। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি সরকারি দলের এই যে প্রস্তাবনাটাকে সিরিয়াসলি তুলে ধরার ক্ষেত্রে সরকারি দলের যেই জালজালিয়াতাটা, সেইটা বিরোধী দল তুলে ধরতে পারছে না এবং সেইখানে বিরোধী দলকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে জনগণের তরফ থেকে, যে আপনাকে যে আমরা ভোট দিয়ে পাঠাইছি সরকারকে জবাবদিহিতা করবার জন্য, আপনি তো সেই দায়িত্ব পালন করতে পারছেন না। আপনার ওভেন ফ্রিজ নাই, আপনার বাসায় ওয়াশিং মেশিন লাগবে, সেটার জন্য তো আপনাকে পাঠানো হয়নি ওখানে। আপনি তো নির্বাচন করার সময় জানতেন আপনি গরিব মানুষ, আপনার ওভেন নাই, ফ্রিজ নাই, কালেকশনে খারাইলেন কেন? না ওইটা নির্বাচিত হওয়ার পরে বুঝলেন যে আপনার ওয়াশিং মেশিন লাগবে, হাত দিয়ে এখন আর ধোয়া যায় না। এখন আপনাকে হচ্ছে সংখ্যা দেওয়া হচ্ছে, নাম্বার দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, কিন্তু ভ্যালু নাই। আপনাকে একটা পুরাতন আদিকালের একটা নোট দেওয়ার মতো অবস্থা হয়েছে, লেখা 500 টাকা, কিন্তু বাজারে গেলে ওই জিনিস দিয়ে কোনো কিছু কেনাকাটা করা যায় না। ওই যে আসহাবে কাফের গল্প পড়ছেন না সূরা কাহাফে, 200, 250, 300 বছর পরের মুদ্রা নিয়ে গেছে, তো দোকানদার বলতেছে রাজা তো বদলায় গেছে, আগের মুদ্রায় তো রাজার নাম লেখা থাকতো। তো সেইখানে এইটা হচ্ছে প্রথম তর্ক যেটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, যে আমাদের এই সামাজিক সুরক্ষা খাতকে আসলে প্র্যাকটিক্যালি জনগণের যেই মানে দারিদ্রতা দূর করা, তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, সেটা আসলে করছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে দেখেন মূল্যস্ফীতির আলাপে যে সরকার বলছে 7.5% তার টার্গেট, মূল্যস্ফীতি 7.5%-এর নিচে নিয়ে আসা। সোনার বাংলায় কোনো সরকার তো এটা পারে নাই, আপনি কেন পারবেন? আপনি বলছেন আপনার জিডিপির প্রজেকশন 6.5% প্লাস মাইনাস। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, কোনো সংস্থা, কোনো অর্থনীতিবিদ বলছে না এটা 4-এর প্লাস মাইনাসের কম বেশি কিছু হবে। প্র্যাকটিক্যালি পসিবল না, আপনার অর্থনীতি নাই তো। আপনি এটা কি দিয়ে বাড়াবেন? অর্থনৈতিক অ্যাক্টিভিটিসটা আপনি কিসের সাপেক্ষে বাড়াবেন? একমাত্র সাপেক্ষ হচ্ছে আওয়ামী জালজালিয়াতি, পরিসংখ্যান ব্যুরোকে ম্যানুপুলেট করা, NBR-কে ম্যানুপুলেট করা, ব্যাংকের LC, বাংলাদেশ ব্যাংকের দিয়ে ম্যানুপুলেট করে সংখ্যার তারতম্য তৈরি করে একটা ফাঁকা বেলুন আগামী বছর বলা যে ভাই এই যে দেখো আমার এত এত টাকা আয় উপার্জন হয়েছে। আসলে হয়নি, আপনি সংখ্যা বাড়ায় দিচ্ছেন। তো সেটার মধ্য দিয়ে যেটা হবে, ইনফ্লেশন তো আবার ট্রিগার করবে। এরপরে দেখেন সোশ্যাল সেফটি নেটের কথা আপনি বলছেন, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, পেনশন টাকার ফাঁকি আছে, খাতের ফাঁকি আছে, ভার্সেস দেখেন যেই সমস্যাটা হচ্ছে আপনি ইনফ্লেশন ডিল করতে পারছেন না, একটা সেকেন্ডারি প্রবলেম এবং পার্মানেন্ট প্রবলেম, এর সাথে আপনি যোগ করতেছেন পে স্কেল। এটা সত্য যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো দরকার, কিন্তু আপনি যদি গ্রেড রিফর্ম না করেন, গ্রেড সংস্কার না করেন, আপনি মানে আননেসেসারি 19-20টা গ্রেড রেখে আপনি এখানে এই টাকা বাড়াইলে রিয়েল সেন্সে কারো কোনো লাভ হবে না। তো আপনার তো গ্রেড রিফর্ম করতে হবে। আমার 20টা গ্রেড দরকার নাই তো, আপনি এটা 10-এর নিচে নিয়ে আসেন, 8টা-9টা গ্রেড হলে এনাফ। আপনার একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে তারপরে সিনিয়র সচিব পর্যন্ত 6-7টা লেভেল বানাইতে হবে কেন? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি 2টা লেভেল হলেই তো হয়, সেক্রেটারি করে ফেলবেন। আপনি গ্রেড কমান,
আপনি গ্রেড রিফর্ম না করে আপনি যেখানে হাত দিয়েছেন এই পে স্কেল দিয়ে আপনি আপাতত আপনি এই একটা 15 লাখ 20 লাখ লোককে মুখ চাপা দিতে পারবেন, মুখ বন্ধ রাখতে পারবেন। কনসিকুয়েন্সটা কী হবে দেখেন, এই মাসের স্যালারিতে তারা তো 50% প্লাস স্যালারি পাবেন, বাজার ইনফ্লেশন ট্রিগার করবে। তাহলে আপনি টার্গেট করছেন আপনার ইনফ্লেশন 7.5-এর নিচে রাখবেন, কিন্তু আপনি পে স্কেল আবার টপ আপ করতেছেন। তো পে স্কেল টপ আপ করলে তো ইনফ্লেশন ট্রিগার করবে। আপনার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসির সাথে এটা কনসিস্টেন্ট না। তো এই যে ইনকনসিস্টেন্ট পলিসি একের পর এক নিচ্ছেন, যেটার মাধ্যমে যেটা হবে, আপনি যে টার্গেট করছেন বাজেটে যে আপনি এটার নিচে এটা রাখবেন, ওইটার নিচে এটা রাখবেন এবং টাকার ভ্যালু ঠিক রাখবেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল হবে না। এটা সিম্পলি আমি কোনো বাস্তব জায়গা দেখতেছি না। এরপরে 20 লক্ষ মানুষের না হয় বেতন বাড়লো, বাকি প্রাইভেট সেক্টর তো ছাঁটাই করছে। আপনি যে কোনো কোম্পানির মালিকদের সাথে কথা বলেন, হামিম গ্রুপের আবুল কালাম আজাদ সাহেব নিজে অন রেকর্ড টেলিভিশনে বলেছেন তিনি 10,000 লোক ছাঁটাই করবেন কয়েকদিনের মধ্যে। টেক্সটাইল মিলসের যে অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল সাহেব উনি বলছে ওনার 5টা কোম্পানি নাকি ইতিমধ্যে উনি বন্ধ করে ফেলছেন। রাইট। সো এই যে বুলু ভাই বললেন যে হাতেম ভাই বিকেএম এর প্রেসিডেন্ট, উনি আর 3টা কোম্পানি বন্ধ করে দিয়েছেন। আবার ওই দিক থেকে দেখেন লুটপাট, মানে অর্থনীতির যে লুটপাট মডেলটা দেখেন, বাংলাদেশ ব্যাংক বলছে 60,000 কোটি টাকা প্রণোদনা দেবে যারা, যে সকল ব্যবসায়ীরা আপনার এই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ না করে চালানোর জন্য চেষ্টা করবেন এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবেন 7.5% হারে। তাহলে যে ব্যবসায়ীকে লোন নেবার জন্য আপনার হাই স্ট্রিট ব্যাংকে 13%, 14%, 17%, 18%-এ তাকে ঋণ নিতে হচ্ছে, তাকে আপনি যদি মিলটা বন্ধ করে দেন তাহলে সরকার টাকা দেবে হলো 7.5%। তাহলে কি আপনি বিজনেস পুশ করছেন না আপনি আসলে অলিগার্কি পুশ করছেন? কোনটা ট্রিগার করতেছেন আপনি? মানে আমি যদি ব্যবসা করি তাহলে আমাকে ঋণ নিতে হবে 17%, 18% হারে সুদে, আর আমি যদি কোম্পানি বন্ধ করে সরকারের কাছে টাকা চাই যে এটা বন্ধটা চালু করা দরকার, তাহলে আপনি টাকা দিবেন আমাকে 7.5%। তাহলে এই যে লুটেরা, এই যে লুটপাট তন্ত্র, এবং যিনি বলছে তার 5টা কোম্পানি বন্ধ, তার ব্যাপারে কিন্তু পত্রিকায় রিপোর্ট আসছে সে 1,000 কোটি টাকা লুটপাট করে লন্ডনে বাড়ি করছে। তাহলে এই যে রাষ্ট্রের মানে ইন্ট্রা কন্ট্রাডিকশনস, তার যে পলিসি ফ্রেমওয়ার্কের ভিতরে কোনো কনসিস্টেন্সি নাই, সে একটার সাথে একটা যেটা বলছে কথার সাথে কাজের মিল নাই, এক পলিসির সাথে আরেক পলিসি কনসিস্টেন্ট না, তাহলে সে কিভাবে তার বাজেট গোল অ্যাচিভ করবে? এই কার্ডের ব্যবসা, এই যে আপনার সোশ্যাল সেফটি নেট যেটা বাড়ানো হচ্ছে, এরপরে হচ্ছে আপনি পে স্কেল বাড়াচ্ছেন এবং আপনি এই বড় বড় ব্যবসায়ীদেরকে যে প্রণোদনা দিচ্ছেন, এর প্রত্যেকটা জায়গাতে যেটা হবে নতুন করে আবার কিছু নতুন এসালন তৈরি হবে আবার। তাহলে এই যে পলিসি ফ্রেমওয়ার্কে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার ইনফ্লেশন, আমার সোশ্যাল সেফটি নেট, আমার পলিসি পারপাস, আমার স্টেটমেন্ট, পলিসি কনসিস্টেন্সি, তার কোনো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি না যে বাজেট সিরিয়াসলি কোনো মেকানিজম টুলস। আমাদের মাননীয় অর্থমন্ত্রী ভালো ব্যবসায়ী হইতে পারেন, কিন্তু অর্থনীতিতে কিন্তু উনি গোলমাল পাকায় ফেলতেছেন। এটা নিয়ে কথা বলার জন্য তো স্যার বুলুল ভাইরা বেশি মানে রাইট পারসন এটা নিয়ে কথা বলার জন্য। বাট আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ডের ব্যবসা, এই যে আপনার সোশ্যাল সেফটি নেট যেটা বাড়ানো হচ্ছে, এরপরে হচ্ছে আপনি পে স্কেল বাড়াচ্ছেন এবং আপনি এই বড় বড় ব্যবসায়ীদেরকে যে প্রণোদনা দিচ্ছেন, এর প্রত্যেকটা জায়গাতে যেটা হবে নতুন করে আবার কিছু নতুন এসালন তৈরি হবে, আবার নতুন করে কিছু বেক্সিমকো, সালমান এফ রহমানের মতো লুটপাট তন্ত্র গায়েব হবে এবং বিশাল অংশের টাকা লুটপাট হয়ে চলে যাবে। এবং যাওয়ার মেকানিজমে তারা ইতিমধ্যে ব্যাংকগুলোকে বিভিন্ন জায়গায় দেখেন, সফল ব্যাংক যেটা আবার ঘুরে দাঁড়িয়েছিল সেখানে তারা হাত দিয়েছে। তাহলে আপনার পলিসিতে কনসিস্টেন্ট না। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি সরকারি দলের এই যে প্রস্তাবনাটাকে সিরিয়াসলি তুলে ধরার ক্ষেত্রে সরকারি দলের যেই জালজালিয়াতাটা সেইটা বিরোধী দল তুলে ধরতে পারছে না, এবং সেইখানে বিরোধী দলকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে জনগণের তরফ থেকে, যে আপনাকে যে আমরা ভোট দিয়ে পাঠাইছি সরকারকে জবাবদিহিতা করবার জন্য, আপনি তো সেই দায়িত্ব পালন করতে পারছেন না। আপনার ওভেন ফ্রিজ নাই, আপনার বাসায় ওয়াশিং মেশিন লাগবে, সেটার জন্য তো আপনাকে পাঠানো হয়নি ওখানে। আপনি তো নির্বাচন করার সময় জানতেন আপনি গরিব মানুষ, আপনার ওভেন নাই, ফ্রিজ নাই, কালেকশনে খারাইলেন কেন? না ওইটা নির্বাচিত হওয়ার পরে বুঝলেন যে আপনার ওয়াশিং মেশিন লাগবে, হাত দিয়ে এখন আর ধোয়া যায় না। তো নির্বাচনের আগে হাত দিয়ে কাপড় চোপড় ধুইতে পারছেন, এখন আর ধুইতে পারবেন না। আবার দেখেন আধা সরকারি এমপি পার্থ ভাই, হের আবার ফাত্রামি দেখেন, খাড়ায়া কয় আমি না হয় পর্দার টাকা দিয়ে দিমু, ওই ওয়াশিং মেশিন প্রধানমন্ত্রী দিবে, এগুলো তোমার বাপের জমিদারির টাকা।
প্রতি মিনিট যেখানে ৩.৫ টাকা খরচ হয় প্রতি মিনিট, মানে এইটা কতটা হাস্যকর ফাইজলামির মানে 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 চেম্বারে পরিণত হয়ে গেছে যে আপনি বাজেটে এন্টায়ার কনভারসেশন শুনবেন, ৫-৭টা লোক ছাড়া অলমোস্ট কেউ বাজেট সেশনে অর্থনীতি নিয়ে কথা বলে নাই এই ৩৫০ লোকের মধ্যে। তাহলে আমি এই ৩৫০ জন লইয়া কি করিব? উহাদেরকে লইয়া আমরা কি করিব? উহাদেরকে কোনো এক পর্যায়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখিতে হইবে, কারণ তো কোনো কাজে লাগতেছে না। তো এদেরকে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখা ছাড়া আর সিম্পলি কোনো অপশন নাই। তো যেখানে আমার ৩ লক্ষ টাকা প্রতি মিনিটে খরচ হচ্ছে সেখানে তারা এই ধরনের হাস্যরস ফাত্রামি, ইসলামী ব্যাংকে মুসলমান না হিন্দুরা চাকরি করে, এইসব বিষয় নিয়ে আলোচনা করে। অ্যাবসলিউটলি মানে মানে ইররেলেভেন্ট, কোনো প্রসঙ্গ নাই। বিরোধী দলের অলমোস্ট এন্টায়ার ফোর্স, তাদের মাথায় কোনো ক্লুই নাই যে হোয়াটস গোয়িং অন। তারা ওইখানে টিভি চায়, ফ্রিজ চায়, ওয়াশিং মেশিন চায়, জীবিত বাবারে ৭১-এ মাইরা ফালাইয়া ২৬ সালে আবার ক্লেম করতেছে শহীদ মুক্তিযোদ্ধা, এই ধরনের বাটপারি কথাবার্তা বলতেছে। মানে আপনি আপনি ফাইজলামি খেলতেছেন এখানে অপোজিশন। ইটস এ সিরিয়াস বিজনেস। আপনি বাজেট নিয়ে অলমোস্ট এন্টায়ারলি ২-৪ জন ছাড়া কেউ কথা বলছে না, অথচ রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইসিস হচ্ছে বাজেট ডিল করার ক্রাইসিস। বাজেট প্রস্তাবনা দিয়ে তো বুঝতে পারবেন যে আগামী ১ বছর রাষ্ট্র কিভাবে চলবে। গতকাল কেনা মানে দেখলাম যে প্রস্তাব একটা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, চীন সফর সফল হয়েছে, এই সেই হ্যান ত্যান, এগুলো দিয়ে সবাই হাততালি দিতেছে, সবাই পাশ করে ফেলাইছে। কি নিয়ে আসছে ব্যাগে কইরা? কি আনছে? ১৩টা MOU কি জিনিস, ওগুলো তো আমরা যারা বাংলা ইংরেজি পড়তে জানি, সোনার বাংলায় আমরা তো বুঝি ওখানে কি লেখা আছে। আপনি কি আনলেন? আপনি যে ধন্যবাদ দিলেন, সবাই মিলে সরকারি দল বিরোধী দল মিলে ধন্যবাদ দিলেন, আপনার ডেট ডেফিসিট কিভাবে করবে? গেল কি জন্য? ভিক্ষা করতে গেছে তো, ডেভেলপমেন্ট পার্টনার বলে গেছেন। তো কয় টাকা আনছেন? ১ টাকাও তো আনেন নাই। তাহলে আপনি টোটাল বাজেটটা আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াস ডিজাস্টার বাজেট।